ভজন জজ সাহেবকে বলে যে এই অগ্নিজিৎ মুখার্জি সঞ্জয় চৌধুরীকে খুন করেছেন। এরপর গীতা বলে, এইভাবে কারোর উপর মিথ্যে অপবাদ দিতে পারেন না ইয়োর অনার। আর উনি একজন গুণমানী ব্যক্তি, আর আমরা সবাই জানি যে উনি একজন ভালো অ্যাডভোকেট। ওনার বিষয়ে আমরা সবাই জানি, সবার ওনার বিষয়ে জ্ঞান আছে, তাহলে ওনাকে এইভাবে অপমান কেন করা হচ্ছে? পর ভজন বলে, আইন শুধুমাত্র এভিডেন্সে বিশ্বাস করে, আর আমি সেই এভিডেন্স আপনার কাছে দিচ্ছি ইয়োর অনার। এরপর ভজন সেই ছবিগুলো জজ সাহেবকে দেখিয়ে দেয় এবং জজ সাহেবকে দেখিয়ে বলে যে এখন পুরোপুরি সাফ পরিষ্কার হয়ে গেছে যে অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি সঞ্জয় চৌধুরীকে হত্যা করেছেন, তাও নির্মমভাবে। এই গঙ্গার ধারে যে বাগান বাড়িটি আছে সেখানেই দ্বিতীয় গুলিতে অগ্নিজিৎ মুখার্জি ওনাকে ছিন্ন ভিন্ন করে দেয়। ছবিগুলো দেখে কোর্টে সবাই অবাক হয়ে যায় এবং জজ সাহেব জিজ্ঞাসা করে, কিন্তু এটার মোটিভ কি? তখন ভজন অগ্নিজিৎ মুখার্জির চরিত্রে দাগ লাগাতে যায়। তখন গীতা বলে, এই ভজন মিত্তির, সামলে কথা বলো, এতক্ষণ অনেক কিছু বলেছ, কিন্তু আর একটাও শব্দ বললে না খুব খারাপ হয়ে যাবে। পর গীতা ধীমান সেন আর কিরণকান্তি ব্যানার্জিকে কাঠ করাই ডাকতে ভজন হেসে হেসে বলে যে ওদের আর ডাকার তো কোনো প্রয়োজন নেই, সব তো প্রমাণ হয়ে গেছে যে অগ্নিজিৎ মুখার্জি এই মার্ডারটা করেছেন, তাহলে শুধু শুধু কোর্টের সময় নষ্ট না করা হোক। পর গীতা বলে যে অ্যাডভোকেট ভজন মিত্তির, আপনি কি করে শিওর যে সেই বাগান বাড়িটা গঙ্গার ঘাটেই ছিল? আর গঙ্গার তীরে তো এখানে ছবিতে কোথাও দেখা যাচ্ছে না, তাহলে আপনি কি করে শিওর? আর মনে হচ্ছে আপনি যে সবটাই জানতেন, আর গুলিটা প্রথমবার নয় দ্বিতীয়বার লেগেছে, কোথায় লেগেছে সেটাও আপনি জানতেন, এর মোটিভ কি, এই সমস্ত কিছুই আপনি জানেন দেখছি। পর গীতা বলে, আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করছি যে কেসটার সম্বন্ধে ভজন মিত্তির আর কি কি জানেন আর কিসের সঙ্গে উনি জড়িয়ে আছেন সেই সবকিছু যেন তদন্ত করা হোক। সাহেব জানিয়ে দেন নিজের রায়ের মধ্যে যেন ভজন মিত্তিরের সম্পর্কে ছানবিন করা হয়। অগ্নিজিৎ মুখার্জি ভজনকে বলেন, আমি ভাবতাম তুমি আমার ক্লাসের সেরা ছাত্র, কিন্তু এখন তো দেখছি যে তুমি ব্যাক বেঞ্চার। এই কুৎসিত খেলা খেলতে গিয়ে ভুলে গেছো আইনের ভাষাটা। আর এইদিকে গণেশ গাঙ্গুলির ছাত্রী, তোমাকে আমি কি বলবো, নিজের পুত্রবধূ নাকি মেয়ে, তুমি বাজিমাত করে গেছো। এরপর অগ্নিজিৎ মুখার্জি ধীমান সেনকে বলেন, আপনি তো ফেসে গেলেন, আর আপনার এই উকিল নিজে তো ফেসে গেল নিজের কথায়। এই মেয়েটা যে দেখছেন এটা অ্যাটম বম, আর সেটা আপনাদের সবার মাথার উপর পড়বে। অগ্নিজিৎ মুখার্জি গীতাকে স্যালিউট জানায়। অন্যদিকে দেখা যায় মেহেককে সাজানোর জন্য পার্লারের লোক চলে আসে, আর কৃপান বলে ওকে এরকম ভাবে সাজাবে যেন আমার পলকও না পড়ে। কান্নাকাটি করতে লাগে, সাজতে না চাইলে তখন গীতা তার ঘুমটাটা সরায়, ঘুমটা সরিয়ে দেখে যে এখানে তো গীতা রয়েছে, আর গীতাকে দেখে মেহেক খুশি হয়, বলে কিন্তু কি করবে, বাইরে তো ওরা অ্যান্টি সোশ্যালের লোক ভরে আছে, তাহলে কি করবে? তখন গীতা বলে, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি যা বলছি সেটা করো। এইদিকে স্বস্তিক ফোন করে জানায় যে তুমি কোথায়, আর তুমি জানো আমি এখনো খাইনি। তখন গীতা বলে, এ কি, আপনি খাননি কেন? তখন স্বস্তিক বলে, তুমি তো জানো তুমি না খেলে আমি খাই না কখনোই। তখন গীতা বলে, এত পতিব্রতা হতে হবে না, আপনি খেয়ে নিন, আমি আসছি এক্ষুনি একটা কাজ করে, আর এখন আমি বউ সাজছি, বাবু সোনার বউ সাজছি। এদিকে পদ্ম, কৃপান আর গীতা মেহেককে নিয়ে দুশ্চিন্তায় থাকে। তখন বড়বাবু গিয়ে বলেন যে ও অ্যাডভোকেট গীতা এলএলবি অগ্নিকন্যা এখন বউ সাজছে। এরপর পদ্ম বলে, বউ সাজছে মানে কার? কি হচ্ছে, কি হবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবু বলেন যে ওসব তুমি চিন্তা করো না, দু ঘা দিলেই সব কটাকে নিয়ে এখানেই চলে আসবে আর সিধে হয়ে যাবে। পদ্ম বলে, আমার বরকে মারবে? তখন বড়বাবু বলেন, মারবে নয়তো আর কি করবে, নিজের স্ত্রী রেখে আরেকজন বিবাহিতা স্ত্রীকে বিয়ে করতে চাইছে, তা মারবে নয়তো আর কি করবে, কিন্তু সে তোমার বর বলে তাই ওকে আর হাজতে নিচ্ছি না। কিন্তু হ্যাঁ, তোমাকে যদি ও স্ত্রী হিসেবে অস্বীকার করে তাহলে? তখন পদ্ম বলে, তাহলে কি আইনি ব্যবস্থা নেবেন? তখন বড়বাবু হাসতে হাসতে বলে, আরে না না, সেটা করব না, কিন্তু হ্যাঁ, ওই অ্যাডভোকেট গীতা এলএলবিকে তোমার বাড়িতে পোস্টিং করে দেব, সেখানে কয়েকদিন থেকে তোমার শ্বশুর শাশুড়ি আর তোমার ওই বর কৃপানকে একেবারে সিধে চাপটে করে দেবে, আর তখন নিজের হাতে তোমার সংসারটা গুছিয়ে বাস ওখান থেকে চলে আসবে। পরে গীতা বড়বাবুকে ফোন করে জানায় যে সমস্ত এভিডেন্স আর পদ্মকে নিয়ে সেই জায়গায় পৌঁছে যেতে।